রক্ত হিম করা এক সিরিয়াল কিলারের রহস্য। আমি কোনো কাল্পনিক গল্প বলছি না। এখন যা বলবো সেটি ২০০৬ সালে উত্তরপ্রদেশের এক রাতে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ, নরমাংস ভক্ষণ, নৃশংসতার বিরলতম উদাহরণ নয়ডার এই হত্যাকাণ্ড। ভারতের বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম নয়ডার ৩১ নম্বর সেক্টরের গ্রাম নিথারি। এই গ্রামে ২০০৫-এর গোড়ার দিক থেকে অস্বাভাবিকভাবে অনেক মহিলা এবং শিশু নিখোঁজ হওয়ার খবর সামনে আসতে থাকে। তদন্ত করতে গিয়ে বিভিন্ন সূত্র ধরে তদন্তকারী পৌঁছে যান মনিন্দর সিং পান্ধেরের বাংলোয়। এরপর থেকেই একে একে জট খুলতে থাকে নিটারি হত্যাকাণ্ডের। এটি এমন এক সিরিয়াল কিলিং কেস যা শুনলে গা শিউরে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সাব্বির আর আপনাদের স্বাগতম জানাচ্ছি এ মুভি গাইয়ে। আজ আমি আলোচনা করব ২০২৪ সালে মুক্তি পাওয়া এক সাইকোলজিক্যাল ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি সেক্টর 36 এর গল্প। গল্পের শুরু ২০০৫ সালের দিল্লি থেকে, যেখানে প্রেম কুমার নামে এক ব্যক্তিকে দেখানো হয়। প্রেম সোফায় শুয়ে কে হতে চায় কোটিপতি প্রোগ্রাম দেখছিল। তার স্বপ্ন একদিন এই শোতে গিয়ে কোটিপতি হওয়া, কিন্তু সেই সুযোগ তার হয়ে ওঠে না। প্রেম মূলত এক বাড়ির কেয়ারটেকার। বাড়ির মালিক বলবীর সিং বাসি মাঝে মধ্যে এখানে আসে। প্রেম ফোনে তার স্ত্রী জ্যোতির সঙ্গে কথা বলছিল। সে তখন গর্ভবতী ছিল। সে জ্যোতিকে সাবধানে থাকতে বলছিল এবং জানিয়েছিল সে শীঘ্রই টাকা পাঠাবে। প্রেমের ৮ বছরের একটি মেয়েও ছিল, কিন্তু এরপর ঘটে এমন এক ঘটনা যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রেম ফোন রেখে আলমারি থেকে কয়েকটি ধারালো ছুরি নিয়ে ছাদের কোণার এক টয়লেটে যায়, যেখানে দেখা যায় এক স্কুল পড়ুয়া মেয়ের মৃতদেহ পড়ে আছে। প্রেম সেই ছুরি দিয়ে মেয়েটির দেহ টুকরো টুকরো করে ফেলে। এদিকে রামকুমার পান্ডে নামে এক পুলিশ অফিসার এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিল। পান্ডে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার, যার থানার অধীনে ১.৫ লক্ষাধিক মানুষের বসবাস, অথচ তার জনবল মাত্র ৩ জন। একদিন থানায় এক ব্যক্তি মণ্ডল এসে জানায় তার মেয়ে টুম্পা নিখোঁজ হয়েছে। পান্ডে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয় না, কারণ রাজীব ক্যাম্প থেকে শিশুদের নিখোঁজ হওয়া নতুন কিছু নয়। অন্যদিকে রাজীব ক্যাম্পের একদল শিশু ক্রিকেট খেলছিল। হঠাৎ বল উড়ে গিয়ে এক ময়লার ড্রেনে পড়ে। যখন আলী নামের এক শিশু বল আনতে যায়, সে সেখানে একটি অর্ধগলিত মানুষের হাত দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু কনস্টেবল বিষ্ণু সেটিকে বানরের হাত বলে উড়িয়ে দেয়। আলীকে ১০০ টাকা দিয়ে পান্ডে বলে কোথাও কোনো নিখোঁজ অভিযোগ না থাকায় এটি কোনো বড় বিষয় নয়। প্রেম জানালা দিয়ে পুরো ঘটনা দেখতে পায়। এরপর দেখা যায় প্রেম আলীকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে। সে আলীকে খাটের সাথে বেঁধে রাখে এবং বলে, তোর পরিবার তোকে খুঁজবে, পুলিশ কয়েকদিন তদন্ত করবে, তারপর কেস বন্ধ হয়ে যাবে, কয়েকদিন কাঁদবে, তারপর তোর পরিবার নতুন সন্তান নিয়ে তোকে ভুলে যাবে। এরপর প্রেম আলীকে পালানোর সুযোগ দিলেও তাকে ধাক্কা দিয়ে বেহুশ করে ফেলে। এরপর দেখা যায় প্রেম ছোটেলাল নামের এক লোককে একটি পার্সেল দিচ্ছে। ছোটেলাল জিজ্ঞেস করে জিনিস ফ্রেশ আছে কিনা। প্রেম বলে একদম ফ্রেশ, তুমি ট্রাই করে দেখো। ছোটেলাল পরের সপ্তাহে টাকা পাবে এই বলে সে চলে যায়, কিন্তু সেই পার্সেলের মধ্যে কি থাকে তা জানা যায় না। এই ঘটনার পেছনের কারণ ছিল প্রেমের শৈশব। ১৯৮৩ সালে প্রেমের মামা, যে একজন কসাই ছিল, তাকে নির্মমভাবে নির্যাতন করত। একদিন প্রেম সহ্য করতে না পারে কসাইখানার চাপাতি দিয়ে তার মামাকে খুন করে এবং দেহ টুকরো টুকরো করে ফেলে। সেই ঘটনা প্রেমকে এক নৃশংস মানসিকতার সিরিয়াল কিলারে পরিণত করে। এরপর প্রেম একের পর এক শিশুদের অপহরণ করে এবং নির্মমভাবে খুন করতে থাকে। সে তাদের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। এই গল্পের পরতে পরতে রয়েছে দুঃসহ সত্য, যা দেখলে বা শুনলে আপনার মন ভয়ে জমে যাবে। এটি শুধু একটি সিনেমার গল্প নয়, বরং বাস্তব জীবনে এক অন্ধকার দিক যা সমাজের গভীরে লুকিয়ে আছে। পান্ডে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে এক নাটকের অনুষ্ঠানে আসে। পান্ডে সেই নাটকের রাভানের ভূমিকা অভিনয় করছিল। একই অনুষ্ঠানে প্রেমও উপস্থিত হয়। বাইরে ছোটেলা অ্যাম্বুলেন্সে বসে পলিশ লাগাচ্ছিল, মানে কাউকে অপহরণ করার কোনো পরিকল্পনা চলছিল। অন্যদিকে পান্ডে, পাঠক ও বিষ্ণু পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই চুমকির বাবা হরিদাস এসে পান্ডেকে জানায় তার মেয়ে চুমকি ৪ দিন ধরে বাড়ি ফেরেনি। পান্ডে বিষয়টি এড়িয়ে গিয়ে বলে, কাল থানায় আসো, আমি দেখব। এখন দেখছো না আমি ব্যস্ত। হরিদাস হতাশ হয়ে বলে, আপনি তো প্রতিদিনই এটাই বলেন। পান্ডে বিরক্ত হয়ে জানায়, তোমার মেয়ে নিখোঁজ, তাই তোমাকেই আসতে হবে। কিন্তু হরিদাস বলে, মিসিং নয় স্যার, আমার মেয়ের মালিক তাকে কিডন্যাপ করেছে। পান্ডে বিরক্ত হয়ে বলে, তাহলে তার কাছেই যাও, আমাকে কেন জ্বালাচ্ছ? হরিদাস তখন বলে, স্যার কিছু মনে করবেন না,
কিন্তু এটা আপনার কাজ, এজন্যই তো আপনি বেতন পান। যদি আপনার নিজের মেয়ে হারিয়ে যেত তখন বুঝতেন। কথাটা শুনে পান্ডে কিছুটা সিরিয়াস হয়ে যায়। সে রাগী স্বরে বলে, তুই কি আমাকে বেতন দিস? আর আমার মেয়ে এখানে কোথা থেকে এলো? পান্ডে বোঝানোর চেষ্টা করে যে মাত্র ৩ জন পুলিশ দিয়ে ১.৫ লাখ মানুষের নিরাপত্তা দেওয়া অসম্ভব, আর এখানে প্রায়ই কেউ না কেউ নিখোঁজ হয়। যাই হোক, অনুষ্ঠানের পর যখন পান্ডে জানতে চায় ভেদু কোথায়, তখন মনীষা জানায় সে টয়লেটে গেছে। অন্যদিকে প্রেম সুযোগ বুঝে ভেদুকে অজ্ঞান করে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। কিন্তু কথায় আছে, চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। পান্ডে প্রেমের কাঁধে ভেদুকে দেখে চিৎকার করে ওঠে। প্রেম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছোটেলাল দ্রুত অ্যাম্বুলেন্স স্টার্ট করে আর পান্ডে প্রেমের পিছনে ছুটতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর পান্ডে ক্লান্ত হয়ে পড়ে আর এই সুযোগে প্রেম পালিয়ে যায়। পান্ডে তখন পাশের দেয়ালে তাকিয়ে দেখে অসংখ্য নিখোঁজ শিশুর পোস্টার লাগানো। সে বুঝতে পারে বিষয়টি কত ভয়ঙ্কর। এদিকে প্রেম তার স্ত্রী জ্যোতিকে ফোন করে জানায় কিছু মালামাল পাঠাচ্ছে, যত্ন করে রাখতে বলে। এরপর প্রেম দ্রুত কিছু সিডির মধ্যে থেকে এভারগ্রিন হিটলার নামে একটি সিডি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে পাঠাক বেদুকে ছোটলালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে বেদুর জ্ঞান ফিরলে মনীষা চিৎকার করে বলে, তাকে ধরেছো? ওর সাহস দেখো তো। তুমি না বাবা, নিজের মেয়েকেই বাঁচাতে পারো না, অন্যদের কিভাবে রক্ষা করবে? মনীষার কথা শুনে পান্ডে দূরে গিয়ে বসে বেদুকে দেখছিল। বেদু বাবাকে দেখে মুচকি হাসছিল, কিন্তু পান্ডের মন ভেতরে ভেতরে ছারকার হয়ে যাচ্ছিল। এরপর পান্ডে সোজা হরিদাসের বাড়িতে যায় এবং তাকে বলে, কাল থানায় আসুন, আপনার মেয়ের এফআইআর লিখে দিব। পরদিন সকালে গীতা কলোনির রিহান হাউসের সামনে থেকে একজন ব্যবসায়ীর ছেলে বিমানকে ২ জন লোক কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে চুমকির বাবা থানায় এলে পান্ডে তার তথ্য নিয়ে এফআইআর লিখতে থাকে। হরিদাস জানায় চুমকি একটি নির্দিষ্ট রিকশায় গিয়েছিল আর রিকশাওয়ালা তাকে B5 ব্লকের সামনে নামিয়ে দিয়েছিল। এদিকে দেশের এক বড় ব্যবসায়ীর সন্তান কিডন্যাপ হওয়ায় পুরো শহর হুলস্থুল পড়ে যায়, কিন্তু দিল্লির এক নির্দিষ্ট বাড়িতে কেউ জানতেও পারেনি। বাসি তখন বাড়িতে বসে নাস্তা করছিল আর খবর দেখছিল। ঠিক তখনই পান্ডে সেখানে উপস্থিত হয়। বাসি পান্ডেকে দেখে একটু চিন্তিত হয়ে যায়, কিন্তু পান্ডে জানান চুমকির বাবা থানায় এফআইআর দায়ের করতে এসেছে। তখনই বাসি খবর দেখে বলে, একে চেনেন? পান্ডে উত্তরে জানায়, হ্যাঁ, উনি ডিসিপি জহুরুল রাষ্ট্রাগী। বাসি হেসে বলে, ওহ, আমরা কলেজে একসঙ্গে হোস্টেলে থাকতাম, আর হোম মিনিস্টারের ছেলে মিছিলেশও আমাদের সঙ্গে থাকতো। বাসি বুঝিয়ে দিতে চায় সে ক্ষমতাশালী মানুষ। এরপর বাসি পান্ডেকে জানায়, আমি আগেও হরিদাসকে বলেছি তার মেয়ে এখানে আসেনি আর আমি তার কোনো সাহায্য করতে পারবো না। তখনই হরিদাস এসে চিৎকার করে বলে, ও জানে আমার মেয়ে কোথায়, ও আমার মেয়েকে ধর্ষণ করেছে। পান্ডে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হরিদাস বলেই যাচ্ছিল। বাসি তখন রেগে বলে, তোর সাহস দেখো তো, আমার বাড়িতে এসে আমাকে অপমান করছিস? তোর মেয়ে আসলে তো কল গার্ল, প্রতি মাসে আমি ওকে ৩০,০০০ টাকা দেই। পান্ডে তখন হরিদাসকে জিজ্ঞেস করে, এগুলা কি সত্যি? হরিদাস নির্লজ্জভাবে বলে, হ্যাঁ, আমি যা করেছি, কিন্তু আপনার কাজ হলো অপরাধীকে গ্রেফতার করা। একথা শুনে পান্ডে হরিদাসকে মারতে শুরু করে আর চিৎকার করে বলে, তুই বাবা হওয়ার যোগ্য না, তোর মেয়েকে আমি খুঁজে বের করব, কিন্তু তোকে যেন আর চোখে না দেখি। এরপর বাসি ডিসিপি রাষ্ট্রাগীকে ফোন করে জানায় পান্ডে তার বাড়িতে এসেছে। রাষ্ট্রাগী সঙ্গে সঙ্গে পান্ডেকে সেখান থেকে চলে যেতে বলে। যখন পান্ডে বেরিয়ে যাচ্ছিল, প্রেম তার পেছন পেছন এসে বলে, আপনি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন স্যার, যার মেয়ে হারায় সেই জানে কেমন লাগে। আপনার কি কোনো মেয়ে আছে? পান্ডে হতবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, জানতে চাও কেন? প্রেম বলল, আসলে আমার গ্রামেও ৮ বছরের একটা মেয়ে আছে, তাই চিন্তা হয়, আর আপনিও আপনার মেয়েকে সাবধানে রাখবেন। এরপর পান্ডে চলে যায়। পান্ডে থানায় ফিরে এলো। চুমকিকে যে রিক্সাওয়ালা নামিয়ে দিয়েছিল তাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল। পান্ডে বলল, ওকে ছেড়ে দাও। পাঠাক তার ফোন ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ফোনের কল লোক চেক করলো। দেখা গেল ফোনের শেষ কল এসেছিল প্রেমের কাছ থেকে। পান্ডের সন্দেহ হলো, তাই রিক্সাওয়ালাকে ধরে থানার ভেতরে নিয়ে গিয়ে জেরা করতে সেসব স্বীকার করে নিল। পান্ডে সোজা ডিএসপির অফিসে গেল। বাইরে সাংবাদিকরা বিমানের কিডন্যাপ নিয়ে নিউজ করছিল, আর ভেতরে সবাই এই কেস নিয়ে ব্যস্ত। ডিসিপি রাষ্ট্রাবী নিজেও এই মামলায় কাজ করছিল। পান্ডেকে দেখে রাষ্ট্রাগী বলে, বাসির সাথে দেখা করেছিস? পান্ডে বলল, স্যার, আমি চুমকির মিসিং কেসটা তদন্ত করতে গিয়েছিলাম, এবং জানালো রিক্সাওয়ালা চুমকিকে বাসির বাড়িতে নামিয়ে দিতে গিয়েছিল। পরে প্রেম তাকে চুমকির ফোন দিয়ে বলেছিল শারদা জংশনের নদীতে ফেলে দিতে, কিন্তু রিক্সাওয়ালা ফোন নিজের কাছে রেখে দেয় আর ধরা পড়ে যায়। এখন এটা পরিষ্কার যে প্রেম জড়িত। রাষ্ট্রাগী আগে থেকেই নিষেধ করেছিল, কিন্তু পান্ডে বারবার বাসির বিরুদ্ধে তথ্য খুঁজে আনছিল। তার রাষ্ট্রাবী পান্ডেকে সাসপেন্ড করলো। পান্ডে কেস সলভ করতে পারলো না, অথচ বিমানের কিডন্যাপ কেস সলভ হয়।
হওয়ায় রাষ্ট্রপতিকে প্রমোশন দেওয়া হলো। রাতের দৃশ্যে দেখা গেল পান্ডে গোপনে প্রেমের ওপর নজর রাখছে। প্রেম বাড়ির বাইরে ছোটেলালের সঙ্গে কথা বলছিল। পরে ছোটেলাল চলে গেলে প্রেম ঘরে গিয়ে খেতে বসলো এবং টিভিতে কে হতে চায় কোটিপতি দেখছিল। ঠিক তখন বাস্সি প্রেমকে ডাকলো, উপরে যা, সব ঠিকঠাক কর। প্রেম উপরে গিয়ে দেখে বাস্সির সঙ্গে 2 মেয়ে আছে আর বাস্সি সব ক্যামেরায় রেকর্ড করছে। প্রেম সেই রেকর্ডারের ডিস্ক বের করে নিল। কয়েকদিন পর দীপাবলির রাতে পান্ডে পাঠকের সঙ্গে বসে মদ খাচ্ছিল। পান্ডের সাসপেনশন শেষ হয়েছে, কাল থেকে আবার ডিউটিতে যোগ দেবে। পাঠক বলল, আপনার হঠাৎ কি হলো? ভালোই তো চলছিল। পান্ডে বলল, বেদুর জন্য যা হলো ভুলে গেছিস? পাঠক বলল, ভুলবো কেন, আমি তো কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ঠিক তখন নিউ লাইফ হাসপাতালের গেটে ছোটেলালকে দেখে পাঠক বলল, সেদিন ওর অ্যাম্বুলেন্স থাকাতেই আমরা দ্রুত হাসপাতালে পৌঁছাতে পেরেছিলাম। ও কোনো টাকা নেয়নি, আপনার উচিত ওকে পুরস্কার দেওয়া। পান্ডের সন্দেহ হলো, কারণ সে দেখেছিল ছোটেলাল প্রেমের সঙ্গে ছিল। পান্ডে বুঝতে পারল অ্যাম্বুলেন্স আগেই ওখানে ছিল, তার মনে সে কোনো বাচ্চার জন্য অপেক্ষা করছিল। পান্ডে বলল, ওকে আমি এমন উপহার দেব যা ও ভুলতে পারবে না। ছোটেলাল নিউ লাইফ হাসপাতালে একজন কম্পাউন্ডার। পান্ডে আর পাঠক কৌশলে ছোটেলালকে বেহুশ করে এক জায়গায় নিয়ে গিয়ে বেঁধে ফেললো। তারপর প্রচন্ড মারধর করতেই ছোটেলাল স্বীকার করলো, সেদিন আমরা বেদুকে কিডন্যাপ করতে গিয়েছিলাম, তবে জানতাম না যে সে পান্ডের মেয়ে। ছোটেলাল আরো বলল, প্রেমী সেদিন কিডন্যাপ করেছিল। এদিকে রাজধানীতে এসপি ভুবন এসেছে। রাষ্ট্রগীর জায়গায় তাকে অস্থায়ী পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু তার স্ত্রী বলল, এটা দিল্লি, এখানে টেম্পোরারি পোস্টিং কেন, পার্মানেন্ট পোস্টিং এর ব্যবস্থা করো। পান্ডে বুঝতে পারছিল রাষ্ট্রগীর কিছু একটা পরিকল্পনা আছে, তাই সে অফিস থেকে বেরিয়ে কন্ট্রোলে কল করে একটি নাম্বার চায়। কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল থেকে শ্রাবণ কুমার নামে একজনের নাম্বার পাঠানো হয়। এরপর রাষ্ট্রগীর শ্রাবণকে কল করে বলে, যদি প্রফেশনে এগিয়ে যেতে চাও, যদি ভালো চাও, তবে আমি যা বলছি তাই করো। এরপর রাষ্ট্রবি বাস্সিকে কল করে কিছু জানিয়ে দেয়। এদিকে রাষ্ট্রগী খবর পেয়ে যায় যে পান্ডের হাতে ছোটেলাল রয়েছে এবং সে কোথায় আছে সেটাও সে জানতে পারে। তাই সে হরিয়ানার এক কিলার গ্রুপকে ছোটেলালকে তুলে আনার নির্দেশ দেয়। তারা ঠিকানায় গিয়ে ছোটেলালকে ধরে নিয়ে আসে। অন্যদিকে ভূপেন সবকিছু জানার পর পান্ডেকে নিয়ে সরাসরি ছোটেলালের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ছোটেলাল নেই। পান্ডে পাঠকের কাছে জানতে চায় সে কোথায়। পাঠক বলে, এখানেই তো ছিল, আমি খাবার খেতে গিয়েছিলাম। পান্ডে রেগে গিয়ে পাঠককে মারতে শুরু করে, কিন্তু ভূপেন তাকে শান্ত করে। ভূপেন প্রেমকে গ্রেফতার করতে বলে। এবার ভূপেন বাড়ি ফেরার পথে তার স্ত্রীকে কল করে বলে, টেম্পোরারি পোস্টিং এবার পার্মানেন্ট হতে যাচ্ছে। রাতে প্রেমকে গ্রেফতার করে থানায় এনে বসিয়ে রাখা হয়। পান্ডে এবং ভূপেন প্রেমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পান্ডেকে দেখে প্রেম তার পা ধরে বলে, স্যার, আমি জানতাম না ওটা আপনার মেয়ে ছিল, এরপর থেকে এমন ভুল আর হবে না। ভূপেন প্রেমকে বলে তারা কিছু প্রশ্ন করবে তাকে। প্রেম একটু অধৈর্য হয়ে বলে, কাল এসে সেসব প্রশ্নের উত্তর দেব, কিন্তু ভূপেন বলে আজই তার সব উত্তর চাই। প্রেম রাজি হয়। পান্ডে প্রেমকে জিজ্ঞেস করে যে সে চুমকি ঘোষকে চেনে কিনা। প্রেম বলে, হ্যাঁ চিনতাম, সে মারা গেছে, আমি নিজ হাতে ওর গলা চেপে মেরেছি। পান্ডে খুনের কারণ জানতে চাইল। প্রেম জানায়, আমি চুমকিকে পছন্দ করতাম, চুমকি বাস্সির কাছে আসতো, আমি মনে করতাম ও আমাকে পছন্দ করে। একদিন আমি ওকে ডাকি, কিন্তু ও আমাকে অপমান করে বলল আমি চাকর, ওর সাথে যায় না। আমি রেগে যাই, বলি তুই তো টাকার জন্যই করছিস, এই নে টাকা। তাও উল্টাপাল্টা কথা বলছিল, আমার ইগোতে লাগলো, তাই আমি ওকে গলা টিপে মেরে ফেলি। প্রেমের কথা শুনে পান্ডে ও ভূপেন হতবাক হয়ে যায়। পান্ডে জানতে চায়, আর ওর দেহের কি করেছিলে? প্রেম বলে, আমি ছোট থেকে কসাইগিরি জানি, আমি জানতাম ঘরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, ড্রেনে ফেললেও ফুলে উঠবে, তাই আমি শরীরের অংশগুলো কেটে আলাদা আলাদা প্লাস্টিকে মুড়ে ড্রেনের মধ্যে ফেলে দিই। পান্ডে ও ভূপেন স্তব্ধ হয়ে সব শুনছিল। পান্ডে জানতে চায়, তাহলে তুমি চুমকির শরীরের অঙ্গ বিক্রি করে দিয়েছ? প্রেম হেসে বলে, আমি তো আগেও বলেছি চুমকিকে আমি ভালোবাসতাম, ওটা কি বিক্রি করা যায়? তবে হ্যাঁ, অন্যদের অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করেছি। এরপর প্রেম জানায় সে দীর্ঘদিন ধরে বাচ্চাদের ধরে এনে ধর্ষণ করত, তাদের খুন করত এবং শরীরের অংশ কেটে ফেলত। কিছুটা মাংস সে নিজেও খেত। তারপরে সে ভাবে শুধু এটা করে লাভ কি। এরপর সে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করাও শুরু করে। প্রেমের কথা শুনে ভূপেন মাংস খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রেম জানায়, মামাকে খুন করার পর সে তার মাংস খেয়েছিল। পরবর্তীতে এটা তার অভ্যাসে পরিণত হয়, এটা তার নেশা হয়ে যায়, নিজেকে সামলাতে পারে না। সে জানায় সেটা বন্ধ করার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। প্রতি 3 মাসে একবার মানুষের মাংস না খেলে তার অস্থির লাগতো। তুমি এ পর্যন্ত কতজন বাচ্চাকে খুন করেছ?
প্রেম হিসাব করে বলে ২২ থেকে ২৪ জন। পান্ডে প্রেমের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছিলে কেন? প্রেম বলে, আপনার মেয়ে তো বেঁচে আছে, তাই না? পান্ডে চিৎকার করে বলে, আমার বাচ্চা আর ওই বাচ্চাদের মধ্যে পার্থক্য কি? প্রেম হাসতে হাসতে বলে, স্যার, কোথায় আপনার মেয়ে আর কোথায় ওরা? আকাশ পাতাল পার্থক্য। যেসব বাচ্চাদের কথা বলছেন ওরা কারা? কেউ কি ওদের খেয়াল রাখে? ভূপেন জানতে চায়, এই কাজে কেউ তাকে সাহায্য করত? প্রেম কিছুক্ষণ ভেবে বলে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। অন্য কিছু জানতে চান? অন্যদিকে হারিয়ানা সেই খুনি দল ছোটেলালকে মেরে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিচ্ছিল আর প্রেমকে সেলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কিন্তু প্রেম তখন শুধু চিৎকার করছিল, ছটফট করছিল, কারণ তার পছন্দের শো শুরু হয়ে গিয়েছিল। পরের দিন প্রেমের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সেই বাড়ির উঠান খুঁড়ে চুমকির দেহাবশেষ খুঁজে পায়। পাশাপাশি আশেপাশের ড্রেনগুলো তল্লাশি করে কমপক্ষে ২৫ জন বাচ্চার দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাষ্ট্রপতিও নড়েচড়ে বসে। সে হোম মিনিস্টারের ছেলে মিশেলকে কল করে একটি পরিকল্পনা সাজায়। অন্যদিকে সবকিছু প্রকাশ হয়ে যাওয়ার পর বলবীর বাসিকেও গ্রেফতার করা হয়। সাধারণ মানুষ রেগে গিয়ে তার বাড়িটি ভেঙে ফেলে। বাড়িটার নতুন নাম হয় হাউস অফ হরর। এই কেসে বাসি গ্রেপ্তার হওয়ায় উপর মহলের অনেকেই নড়েচড়ে বসে। তারা বাসিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। পুলিশ একটি প্রেস ব্রিফিং করে, যেখানে এসআই পান্ডেকে চাকরি থেকে বরখাস্ত করা হয় আর ভূপেনের পোস্টিং স্থায়ী করে দেওয়া হয়। এতে বোঝা যায় ভূপেনেরও এতে হাত ছিল। সে কোনো না কোনোভাবে এই ঘটনাকে সমর্থন করছিল। এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয় আইডিআইকে, যার প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্দেশে তদন্ত চালায়। তদন্ত শেষে রিপোর্টে বলা হয় প্রেম বাস্সির অনুপস্থিতিতে এসব কাজ করেছে। বাস্সির এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই রিপোর্ট টিভিতে দেখার পর পান্ডে ভূপেনকে ফোন করে প্রেমের সঙ্গে একবার দেখা করার অনুমতি চায়। অনুমতি পেয়ে পরদিন সকালে পান্ডে ভূপেনের অফিসে গিয়ে প্রেমের সঙ্গে দেখা করে। পান্ডে প্রেমকে প্রশ্ন করে, এই অর্গান ট্রেডিং থেকে কামানো টাকা কোথায় রেখেছো? মানে যেখানে রাখো সেখানে কিভাবে পৌঁছাতে? প্রেম বলে, আমার বিশ্বস্ত কুরিয়ার আছে। এরপর প্রেম ছোটেলালের কথা বলতেই পান্ডে জানায় সে ছোটেলালকে গ্রেফতার করেছিল, কিন্তু কেউ তাকে মেরে ফেলেছে এবং প্রেমের টাকা তার বাড়িতে পৌঁছায়নি। এটা শুনে প্রেম রেগে গিয়ে বলে, আপনি মিথ্যে বলছেন। পান্ডে তখন বলে, তাহলে ফোন করো তোমার স্ত্রীকে, কিন্তু নেটওয়ার্ক নেই তাই সেটাও সম্ভব হচ্ছে না। এদিকে প্রেম বারবার অনুরোধ করতে থাকে, আমাকে ছেড়ে দিন, আমার বউ বাচ্চার কাছে যেতে হবে। পান্ডে বলে, কারো সাধ্য নেই তোমাকে এখান থেকে মুক্ত করার। প্রেম চিৎকার করে বলে, পাপাজি আমাকে বের করে নেবে। পান্ডে হাসতে হাসতে বলে, তোর পাপাজি সব দোষ তোর উপর চাপিয়ে দিয়েছে। সে বলেছে সব তুই করেছিস। প্রেম বুঝে যায় তাকে কেবল ব্যবহার করা হয়েছে, তাই সে পান্ডেকে সেই সিডির ব্যাপারে জানায় যেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল। পান্ডে দ্রুত পাঠকের কাছ থেকে ল্যাপটপ, চার্জার আর হেডফোন নিয়ে প্রেমের বাড়িতে যায় এবং প্রেমের স্ত্রী জ্যোতির সঙ্গে দেখা করে। সিডির কথা বলতেই জ্যোতি সেটি এনে দেয়। সিডিটি প্লে করার পর দেখা যায় বাসি কিভাবে ছোট ছোট বাচ্চাদের নির্যাতন করত, কারণ সবকিছু ভিডিও করে রাখা হয়েছিল। ভিডিও দেখে পান্ডে চোখের জল ধরে রাখতে পারেনি। এদিকে জ্যোতি জানতে চায় সবাই প্রেমের বিষয়ে যা বলছে তা কি সত্যি? এটা কি কোনো মানুষের পক্ষেও সম্ভব? পান্ডে শুধু বলে এটা কোর্টের কাজ, আগে কিছু বলা যাবে না। এরপর পান্ডে দিল্লি ফিরে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু পথে হারিয়ানার সেই গ্রুপ তাকে লিফট দেওয়ার কথা বলে গাড়িতে তোলে এবং কুপিয়ে খুন করে। তারা পান্ডের কাছে থাকা সিডিটিও নষ্ট করে দেয়। কয়েকদিন পর খবর আসে আইবিআই বাসিকে নির্দোষ প্রমাণ করেছে আর প্রেমের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। এদিকে পাঠক এখন এসআই হয়ে গেছে আর বিষ্ণু তার সামনেই বসে আছে। কিন্তু পাঠক বদলে গেছে, সে বিষ্ণুকে স্যার ডাকতে বাধ্য করছে, নিজের র্যাঙ্কের ক্ষমতা দেখাচ্ছে, কারণ সে আসলে সারবান কুমার, যে রাস্তাকিকে গোপনে সব তথ্য দিয়ে সাহায্য করেছিল আর তার পুরস্কার হিসেবে এখন এসআই হয়ে গেছে। যে স্টেশনে একসময় পান্ডে মিসিং কেসের তদন্ত করত, আজ সেই স্টেশনের বোর্ডে তার মিসিং পোস্টার লাগানো আছে। কয়েক সপ্তাহ পর বিষ্ণু বাসায় বসে পত্রিকা পড়ছিল। হঠাৎ সে দেখে এসআই পান্ডের খুনের সন্দেহে হারিয়ানার সেই গ্রুপকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক তখনই দরজায় কেউ নক করে। বিষ্ণু দরজা খুলতেই দেখে বাইরে কেউ নাই, কিন্তু মাটিতে একটি বক্স পড়ে আছে। বক্সটি খুলতেই সে একটি সিডি দেখতে পায়, যার গায়ে লেখা মোস্ট এভারগ্রিন সংস, মানে কেউ এখানে আছে যে সত্যটা তুলে আনতে চায়। কিন্তু বিষ্ণু কি পারবে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে, সত্যটা প্রকাশ করতে?
নাকি তারও একই পরিণতি হবে। এইভাবেই মুভিটি শেষ হয়। চলে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, শখের বশে একটি ফেসবুক পেজ খুলেছি যার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ভালোবেসে পাশে থাকবেন, আমার পেজটি ফলো করবেন। দেখা হবে অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।